নমস্কার বন্ধুরা, গল্পবাজি সাথে নীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব দেবাশিস সেনের লেখা একটি গল্প। গল্পটির নাম ভিটের সেই বাড়ি। গল্প পাঠে আমি নীল। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। শুরু করছি আজকের গল্প, দেবাশিস সেনের লেখা ভিটের সেই বাড়ি। কামরার মেঝেতে বসে থাকা মানুষের ভিড় ঠেলে অনেক কষ্টেই ট্রেনের দরজায় পৌঁছলাম। প্ল্যাটফর্মটা বেশ খানিকটা নিচে। দূরে হলদেটে বোর্ডটায় স্টেশনের নামটা জ্বলজ্বল করছে, পিয়ারডুবি। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, বুকের ভেতরটায় কেমন যেন টনটন করছে। অবশেষে আমি পিয়ারডুবিতে এলাম। এই সেই পিয়ারডুবি, দাদাইয়ের সেই পিয়ারডুবি, আমার পূর্বপুরুষের গ্রাম পিয়ারডুবি, আমার ছেলেবেলা যার সোনালি গল্পে আচ্ছন্ন সেই পিয়ারডুবি। ছেলেবেলার স্মৃতিতে খানিকটা আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। চমক ভাঙল ট্রেনটা দুলে ওঠায়। একটা ছোট্ট লাফ দিয়ে লাল চরকির প্ল্যাটফর্মে নেমে পড়লাম। ভিড়ে ঠাসা প্যাসেঞ্জার ট্রেনটা আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এদিক ওদিক তাকালাম। অল্প যে কজন লোক ট্রেন থেকে নেমেছে তারা আগেই বেরিয়ে গেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। পুরো আকাশ ছাই ছাই মেঘে ঢাকা। গতকাল থেকেই আবহাওয়ার গতিক ভালো নয়। সমুদ্রের মাঝখানে নাকি একটা নিম্নচাপ জমাট বেঁধে রয়েছে, আর সমুদ্র তো পিয়ারডুবির মাত্র কয়েক মাইল দূরেই। সামান্য এই বৃষ্টিতে ভিজতে খারাপ লাগছে না। সঙ্গে যদিও একটা ছাতা রয়েছে, কিন্তু সেটা খুলতে ইচ্ছে করল না। আস্তে আস্তে এগিয়ে গেলাম গেটের দিকে। আমি কলকাতার একটি কলেজে অধ্যাপনা করি। দিন তিনেক আগে সংগ্রামপুরে এসেছি একটা সেমিনারে বক্তৃতা দিতে। পিয়ারডুবির 3টি স্টেশন আগে সংগ্রামপুর। ট্রেনে লাগে মাত্র 8 ঘন্টা। সংগ্রামপুরের সেমিনারে নিমন্ত্রণ পেয়েই মনটা নেচে উঠেছিল। কারণ আর কিছুই নয়, পিয়ারডুবি যাওয়ার সুযোগ হবে। এই পিয়ারডুবি ছিল আমাদের আদি ভিটে। আমার বাবার বয়স যখন 8-10, সেই সময় ঠাকুরদা পুরো পরিবার সমেত চলে গিয়েছিলেন কলকাতায় চাকরির জন্য। একটা সময় গ্রামের বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক রইল না। আমার ছেলেবেলাটা পুরোটাই কেটেছে ঠাকুরদার সঙ্গে। আমি ওকে ডাকতাম দাদাই বলে। আমার জ্ঞান হওয়ার পর থেকেই দাদাইয়ের সান্নিধ্য পেয়েছি সবচেয়ে বেশি। বাবা মা দুজনেই চাকরি করতেন। দাদা দিদিরা থাকতো স্কুলে। দাদাইও তখন সবে চাকরি থেকে অবসর নিয়েছেন। শরীরটা ওর তেমন মজবুত ছিল না, তাই বাড়ি থেকে প্রায় বেরোতেনই না। আমার সঙ্গে গল্প করে ওর সময় কেটে যেত। গ্রামের ভিটে ত্যাগ করে এলেও ওর মন প্রাণ জুড়ে ছিল পিয়ারডুবি। সেই পিয়ারডুবির গল্পই সারাক্ষণ বলতেন। দাদাই যখন ছোট তখন তৈরি হয়েছিল পিয়ারডুবিতে আমাদের এই দালান বাড়ি। সেই বাড়ির গল্প, গ্রামের গল্প শুনে শুনে পুরো গ্রামের ছবিটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। বাড়িটা যেন আমি চোখের সামনে দেখতে পেতাম। ইচ্ছে করত ছুটে যাই বাড়িটাতে। আবদারও করতাম দাদাইয়ের কাছে। ম্লান হাসি ফুটে উঠত ওর মুখে। আমার বাবা মায়েরও গ্রামের বাড়ি সম্বন্ধে
খুব একটা উৎসাহ ছিল না, তাই আমাদের কোনোদিনই আসা হয়নি পিয়ালডুবিতে। আমি যখন কলেজে পড়ি তখন দাদাই আমাদের ছেড়ে চলে যান। মৃত্যুর কদিন আগে একদিন আমার হাত দুটো জড়িয়ে ধরে করুণ আরতি রেখেছিলেন। লক্ষ্মীটি দাদু ভাই, একবারটি ভিটেটা দেখে আসিস। ওই বাড়িটা হয়তো এতদিনে ভেঙে চুরে ধুলোয় মিশে গিয়েছে, কিন্তু ভিটেটা তো আর উবে যাবে না। লক্ষ্মী দাদু ভাই আমার, একবার অন্তত ওখানে যাস। স্টেশনের সীমানা পার করে পিয়ালডুবির মাটিতে এসে দাঁড়ালাম। আস্তে আস্তে হাঁটু গেড়ে বসলাম। ভেজা মাটির স্পর্শ পেলাম। দুটো হাত আলতো করে ছুঁয়ে রইলাম পিয়ালডুবির কাদা মাটি। কাছে পিঠে কোনো মানুষজন নেই, থাকলে ওরা আমাকে নিশ্চয় পাগল ভাবত। কি করে বোঝাবো ওদের যে এই মাটি স্পর্শ করে আমি ফিরে পাচ্ছি আমার শৈশব। আমার এতদিনের ইচ্ছে আজ পূর্ণ হয়েছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। আর মিনিট 20 হাঁটলেই পৌঁছে যাব আমাদের ভিটে। জীবনে আজকেই প্রথম এখানে এলাম, কিন্তু আমি জানি আমার পৈতৃক ভিটে পৌঁছতে হলে আমাকে কারোর সাহায্যই নিতে হবে না। এই গ্রামের কোথায় কি আছে সবই আমার নখদর্পণে। যদিও ছবিটা বহু পুরনো, কিন্তু আমি জানি এই অঞ্চলের খুব বেশি পরিবর্তন হয়নি, বিশেষ করে গ্রামগুলিতে। তাই দাদাইয়ের ইচ্ছে পূরণ করতে আমাকে কারণ মুখাপেক্ষী হতে হবে না। বৃষ্টির বেগটা কিছুটা বেড়েছে। না, এখনো ছাতাটা খোলার ইচ্ছে নেই। পিয়ালডুবির হাওয়া, জল, মাটি সব কিছুরই স্পর্শ গায়ে মাখতে ইচ্ছে করছে। আকাশটা কি আরেকটু কালো হয়েছে? সংগ্রামপুরের সেমিনারে লোকজন প্রায় সবাই আমাকে এখানে আসতে নিষেধ করেছিল। আবহাওয়ার অবনতি ঘটার আশঙ্কাতেই ওদের এই সাবধানতা। কিন্তু পিয়ালডুবির এত কাছে এসে কি করে ফিরে যাই? সেই ছেলেবেলা থেকে এত বছর ধরে ইচ্ছে থাকা সত্ত্বেও একবারও এখানে আসার সুযোগ হয়নি। কালই ফিরে যাব। কলকাতায় কাজকর্মের যা চাপ, এই জীবনে আদেও হয়তো আর এখানে আসার সৌভাগ্য হবে না। তাই দুর্যোগ যতই প্রবল হোক, দাদাইয়ের ভিটেতে একবার কপাল ছোঁয়াতেই হবে। দ্রুত পা চালাচ্ছি। মাঝে মাঝে দু একজন গ্রামবাসীর সঙ্গে দেখা হচ্ছে। ওরা কৌতূহলী দৃষ্টিতে তাকালেও কোনো প্রশ্ন করল না। এই তো সামনে শিবতলার মাঠ, এবারে গনাইয়ের মোড়। মল্লিকদের একতলা বাড়িটা তো, ওহো, ওটাকে দোতলা করেছে। নীল পুকুর, এই তো একেবারে কানায় কানায় ভর্তি জল। ঘোষালদের সিংহ দরজা, ওহ, একটা দিক তো পুরো ভেঙে গেছে। ওই তো কালী মন্দির। এবার আমার হৃৎপিণ্ডের গতি বাড়ছে। রাস্তাটা উঁচু হচ্ছে। এটা হলো চন্দ্রকেতুর ঢিবি। এই ঢিবিটা পার হলেই আমাদের ভিটে। শো শো আওয়াজ চারপাশে, চারদিক কেমন যেন থমথমে। বৃষ্টির ছাঁট তীরের মতো এসে চোখে মুখে পড়ছে। আর একটু শো শো আওয়াজটা বাড়ছে। ঢিবির মাথায় এসে পড়েছি। এ কি, ওটা কি? বিদ্যুৎ স্পৃষ্টের মতো থমকে দাঁড়ালাম। আমাদের বাড়ির যে ছবি আমার মাথায় গেঁথে রয়েছে, সেটা পুরো অক্ষত চেহারা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষের চিহ্ন নেই।
এটা কি করে সম্ভব? যতদূর শুনেছি বাড়িটাতে কেউ থাকতো না। আস্তে আস্তে পুরো বাড়িটা ভেঙে চুরে গেছে। শোঁ শোঁ আওয়াজটা পাল্টে গেছে, একটা গুম গুম শব্দ। ডান দিকে কোনাকুনি চোখ পড়তেই চমকে উঠলাম। একটা ঠান্ডা স্রোত মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল। অনেক দূরে মাটি থেকে প্রায় আকাশ ছোঁয়া একটা কালো হাতির সুর। টর্নেডো, দ্রুত এগিয়ে আসছে একটা ভয়ঙ্কর টর্নেডো। দূর থেকে গ্রামের মানুষের আর্তনাদ ভেসে আসছে। আর ভাবনা চিন্তার সময় নেই। ঢিবির ঢালু রাস্তা দিয়ে ছুট দিলাম বাড়িটার দিকে। কয়েক সেকেন্ডেই পৌঁছে গেলাম বাড়িটার সামনে। দরজা খোলা, কোনো মানুষজন নেই। ওদিকে টর্নেডো প্রায় এসে গেল। দ্রুত ঘরের ভিতরে ঢুকে পড়লাম। বৈঠকখানা পার করে লম্বা বারান্দার পাশে পর পর অনেকগুলি ঘর। দরজা খোলা সব কটেরই। না, কোনো মানুষের চিহ্ন নেই ভেতরে, নেই কোনো আসবাবও। শূন্য ঘরগুলি খাঁ খাঁ করছে। বাইরে প্রচণ্ড গুমগুম আওয়াজ। একটা ঘরে ঢুকে জানলার দিকে এগোতেই পাথর হয়ে গেলাম। বাইরে তাণ্ডব চলছে। শূন্য পথে উড়ে চলেছে মানুষ, গরু, মহিষ, টিনের চাল, গাছ। প্রচণ্ড গুমগুম আওয়াজ, মানুষের আর্তনাদ। পুরো বাড়িটা থর থর করে কাঁপছে। এই মুহূর্তে বাড়ির বাইরে থাকলে আমাকেও শূন্য পথে বিরাজ করতে হতো। বাইরের হাওয়া প্রবল বেগে ঘরে ঢুকছে। আত্মরক্ষার তাগিদে জানলাটা বন্ধ করার জন্য হাত বাড়ালাম। সঙ্গে সঙ্গে এক প্রবল হাওয়ার দাপটে ছিটকে পড়লাম ঘরের কোণে। তখন মনে হলো কি বোকামি না করতে যাচ্ছিলাম। এই ধরনের ঝড়ের মধ্যে জানলা বন্ধ করে বসে থাকলে ঘরের বাইরের হাওয়ার চাপের বৈষম্যে বিস্ফোরণ ঘটতে পারে। ভাগ্যিস জানলাটা বন্ধ করতে পারিনি। হয়তো সামান্য সময় ঘরের কোণে পড়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল অনন্তকাল। গুম গুম আওয়াজটা দূরে চলে গেলে বাইরে শ্মশানের নিস্তব্ধতা। আস্তে আস্তে শরীরটা টেনে বাইরে নিয়ে এলাম। টর্নেডো চারদিকে ধ্বংসলীলা চালিয়ে গেছে। কোনো এক দৈত্য যেন পিয়ালডুবি গ্রামকে দু হাতে নিংড়েছে। আস্তে আস্তে চন্দ্রকেতুর ঢিবির ওপরে উঠে এলাম। দূরে নীলপুকুরে এক ফোঁটা জল নেই। চারপাশে মানুষ, পশু পাখির দেহ। কেউ কেউ মৃত্যু যন্ত্রণায় শরীর মোচড়াচ্ছে। দূর থেকে জীবিত মানুষের দল ছুটে আসছে। আমাদের বাড়িতে ঠিক সময় না পৌঁছলে কি হতো ভাবতেই শরীরটা শিউরে উঠল। বাড়িটাই আমাকে বাঁচিয়ে দিল। ঢিবির ওপরে দাঁড়িয়ে বাড়ির দিকে ফিরতেই থমকে গেলাম। যে বাড়িটা থেকে আমি কয়েক মুহূর্ত আগে বেরিয়ে এসেছি সেইখানে রয়েছে শুধু ঝোপ, জঙ্গল, ইটের পাঁজা আর ছোটখাটো ভাঙা দেওয়াল। কয়েক মুহূর্ত কেন, কয়েক বছর আগেও ওখানে কোনো বাড়ি ছিল না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। বৃষ্টিতে শরীর ভেসে যাচ্ছে। চমক ভাঙতে দ্রুত পা চালিয়ে নেবে এসে সেই ঝোপ জঙ্গলের মধ্যে হাঁটু গেড়ে বসলাম। মাটিতে মাথা ঠেকিয়ে আবার সোজা হয়ে বসলাম। পরম মমতায় হাত বোলালাম ভাঙা দেওয়ালে। আমার পূর্বপুরুষের ভিটে বাড়ি, আমার ছোটবেলার স্বপ্নের বাড়ি আমাকে নতুন জীবন দিয়েছে।
বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।